তাই নাকি? তবে তো দুই আদৌ বোন হয়ে থাকবি সারা জীবন। যে পড়াশোনার অবস্থা তোর, না পারবি সেমিস্টার এক্সামে পাশ করতে, না পারবি এইচএসসির মতো অটো পাস। দেখুন আপনি কিন্তু লিসেন, শব্দ কম, হ্যাঁ? ইটস হসপিটাল। চুপ করে পিছন পিছন যেতে লাগলাম। একটা করিডোর দিয়ে এগোচ্ছি আমরা। শুধু এগিয়ে গেছেন। করিডোরের পাশের চেয়ারে বেশ কয়েকজন বসেছিল, হয়তো প্রিয় মানুষের আপনজনরা অপেক্ষা করছিল। তাদের দেখতে দেখতে কাচের জানালার উপরে একটা মেয়েকে খুবই উত্তেজিত হতে দেখলাম। দাঁড়িয়ে গেলাম আমি। কিছুই শোনা যাচ্ছে না, তবে দেখে বোঝা যাচ্ছে ও আমাকে তবে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ও আমাকেই কিছু একটা বলার চেষ্টা করছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর, তবুও চোখ দিয়ে আমার সামনে কিছু একটা বোঝাচ্ছে আর ঘাড় খুব দ্রুত নাড়িয়ে তার দিকে এগিয়ে যেতে বলছে। মেয়েটার আশেপাশে কোনো নার্স নেই, ওভাবে ছটফট করছে। ওদিকে শুদ্ধ বেশ অনেকটা এগিয়ে গিয়েছে। বুঝে উঠতে পারছি না ঠিক কি করা উচিত এখন। আজ 3 বছর পর আবারও শুদ্ধকে দেখেছে মুনিয়া। বেশ খানিকটা দূর দিয়ে পাশ কাটিয়ে গেলেও তাকে চিনতে অসুবিধা হয়নি ওর। সেদিন এই মানুষটা ওর সম্মান বাঁচাতে গিয়েছিল, আর তার প্রতিদান হিসেবে আজ অব্দি ওর ভাইয়ের তীব্র ঘৃণা বয়ে বেড়াচ্ছে। ভাবতে ওর নিজের প্রতি ঘৃণা বেড়ে যায়। যদি সে সময়টা নিজেকে আশপাশটা বসতে শিখতো, তবে হয়তো সবটা অন্যরকম হতো। তবুও নিজের দোষের শাস্তিটা শুধু নিজে পেলেও তা মেনে নিত মুনিয়া। কিন্তু সেই ঘটনার দায় আজ এতগুলো মানুষকে কষ্ট দিচ্ছে ভেবে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে ওর। ভাবে যদি নিজের ভাগ্যকে মাথা পেতে নিত, শুদ্ধের কাছে সাহায্য না চাইতো, অন্তত শুদ্ধ আর ওর পরিবার তো জড়াতো না ওর সাথে। কষ্ট পেতে হতো না এভাবে কাউকে। মেহজাবিন মুনিয়া বাবা মা মারা যাওয়ার পর ভাই ওর সব। আয়ন কোনোদিন কোনো কিছুতে কমতি দেয়নি ওর। ইচ্ছে ছিল বিদেশে পড়াশোনা করবে। সবটুকু দিয়ে আয়ন ওর ইচ্ছেগুলোকে পূর্ণতা দিয়েছে সবসময়। শুদ্ধর সাথে আয়নের পরিচয় হওয়ার আগেই বিদেশে চলে যায় মুনিয়া। তাই আয়নের যে একটা বোন আছে নাম মুন, সে বিদেশে থাকে, এতটুকু ছাড়া কিছুই জানতো না ওর বিষয়ে শুদ্ধ। প্যান্ডেমিকের জন্য বেশ অনেকটা সময় পড়াশোনার এক প্রকার নেই বললেই চলে মুনিয়ার। ভাবলো দেশে ফিরে ওখান থেকে অনলাইন ক্লাস করে নেবে। মা ভাইকে সময় দেওয়া প্রয়োজন, তাই হুট করে দেশে ফিরে আসে ও। মুনিয়াকে দেখে আয়ন কতটা খুশি হয়েছিল তা আয়ন ছাড়া হয়তো অন্য কেউ বর্ণনা করতে পারবে না। ভালোই কাটছিল ওর মা ভাইয়ের সাথে দেশের দিনগুলো। অভ্যাস স্বভাব বরাবরই বেহায়ারা, এদের যতই তারাও যাবে না যদি না তুমি চেষ্টা করতেই থাকো। পশ্চাৎ দেশের আচার ব্যবহার দেশে ফিরেও ধরে রেখেছিল মুনিয়া। বদলানো হয়ে ওঠেনি। ক্লাবে যেত, সন্ধ্যার আগে ফিরতো বলে কিছু বলতো না আয়ান। কিন্তু একসময় কিছু ফ্রেন্ডের সাথে লুকিয়ে লুকিয়ে বারে যেতে শুরু করে মুনিয়া। অল্প সময়ে প্রচুর বন্ধু বান্ধব জুটে যায় ওর। এমনি কিছু বান্ধবীর সাথে একবার লুকিয়ে বারে চলে যায় ও। সবার মতো সবার সাথে ড্রিঙ্কস করছিল, আড্ডা দিচ্ছিল। বারটা কখন ফাঁকা হয়ে এসেছে খেয়ালই করেনি। একসময় এক ছেলে বন্ধু এসে গায়ে হাত দেয় ওর। সরিয়ে দিলে আরো দুজন কাছে চলে আসে। সবটুকু জ্ঞান কাজে লাগিয়ে মুনিয়া বুঝতে পারলো ওরা ওর বড়সড় ক্ষতি করে দেবে। বান্ধবীরূপী মেয়ে দুটো হাসছে, যেন মজা নিতে এসেছে। সোজাভাবে দূরে থাকতে বলেছিল ওদের, কানে তোলেনি। মুনিয়া নিজেও অনেকটা রাং ছিল। গায়ের জোর কতটাই বা খাটাবে। মোবাইল বের করতে একজন তা ক্যারি নিয়ে নেয়। উপায়ন্ত না দেখে কোনো মতে ধাক্কে বেরিয়ে আসলো ওখান থেকে। রাস্তায় এসে বুঝলো রাস্তাটা অনেক, এই ফাঁকা রাস্তায় কেউ সাহায্য করতে আসবে না ওকে। কাঁদতে কাঁদতে ছুটতে লাগলো ওভাবেই। শাহনাজ মঞ্জিল থেকে ফিরছিল শুদ্ধ। বরাবরের মতো ও শ্যামা পাখিকে লুকিয়ে দেখতে গিয়েছিল ও। রাস্তায় একটা মেয়ের পিছনে 4 জন ছেলেকে দৌড়াতে দেখে বুঝতে অসুবিধা হয়নি ওর কি ঘটেছে। দ্রুত ড্রাইভ করে মুনিয়ার সামনে গাড়ি থামায় ও। ছেলেগুলো দাঁড়িয়ে গেল। মুনিয়া ছুটে এসে শুদ্ধকে বলল, ভাইয়া প্লিজ হেল্প মি। ওরা এতটুকু বলেই কান্না করে দিল মুনিয়া। শুদ্ধ গাড়ি কাজ নামিয়ে এক পলক তাকালো ওর দিকে। হাঁটু অবধি ওয়েস্টার্ন ড্রেস পরা ওর, চুলগুলো ছোট ছোট, তাছাড়া নিচের দিকটা কিছুটা কালার করা। দেখেই বোঝা যাচ্ছে বিদেশি সাংস্কৃতিক কোলে বড় হয়েছে। বয়সটা খুব বেশি না। ভয় পেয়ে রয়েছে খুব। মুনিয়া আবারও বলল, আমাকে বাঁচান, এই ফ্রেন্ড নামক ফ্রডগুলো ধোকা দিয়েছে আমাকে। দে আর ট্রাইং টু ফোর্স মি, প্লিজ হেল্প মি প্লিজ। শুদ্ধ শান্তভাবে বলল, ওকে রিল্যাক্স, তুমি গাড়িতে বসো। কিছুটা ইতস্ত করছিল মুনিয়া। বিশ্বাসের উপর থেকে বিশ্বাস উঠে গেছে ওর। শুদ্ধ ব্যাপারটা বুঝে বলল, ইউ ক্যান ট্রাস্ট মি। ভাইয়া ডেকেছো, ক্ষতি হতে দেব না তোমার। কি নাম তোমার বোন? মেহজাবিন মুনিয়া। ওকে মুনিয়া, ওঠো গাড়িতে। মুনিয়া গাড়িতে উঠতে যাবে, এক ছেলে এসে তখনই ওর হাত খপ করে ধরে ফেললো।
টানতে থাকে ওকে। সিট বেল্ট খুলে গাড়ি থেকে নেমে ছেলেটার নাক বরাবর ঘুষি মেরে দেয় শুদ্ধ। পড়ে যায় ছেলেটা। হাত ছাড়া পেয়ে জড়সড় হয়ে দাঁড়ালো মুনিয়া। এবার ছেলেগুলোর দিকে তাকালো শুদ্ধ। ওরা মোটামুটি মাতালের মতো ঢুলছে। একজন বলল, উফ, বাংলা সিনেমা ছাড়া আজকাল কাজ হাসিলই হয় না একদম। আসছে হিরোগিরি দেখাতে। ধুর। কথাটা বলে সবগুলো বিশ্রীভাবে হাসলো। শুদ্ধ শান্তভাবেই বলল, দেখো ভাই, ঝামেলা চাচ্ছি না আমি, নিজেদের পথ দেখো। কথাটা বলে মুনিয়াকে গাড়ি ওঠার জন্য ইশারা করলো। নিজেও চলে আসছিল। একজন পথ আগলে দিয়ে বলল, আরে ভাই, তুমি তো নিজেই নিয়ে যায় এনজয় করবা, তাই না? তো আমাদেরও একটু। শুদ্ধর মাথায় রক্ত চড়ে গেল। ছেলেটা কলা ঝাঁকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ইউ বাস্টার্ড, নোংরা চিন্তা ভাবনা ছাড়া আর কিছু মাথায় আসে না তোদের, তাই না? বোন ডেকেছি ওকে। পিছন থেকে একটা ছেলে লোহার পাইপ নাড়তে নাড়তে বলল, তাহলে বোনকে বোন জামাইদের হাতে তুলে দিয়ে কেটে পড়ো। যে ছেলেটার কলার ধরেছিল শুদ্ধ ঘুষি দিয়ে মাটিতে ফেলে দিল ওকে। নিজের মোবাইল বের করে মুনিয়ার দিকে ছুঁড়ে মারল। ওই ছেলেটার দিকে এগোতে এগোতে বলল, বাসা, পুলিশ স্টেশন, যেখানে খুশি ফোন করে দাও, এটাকে আমি দেখছি। ওদের ছাড়লে ওরা ভবিষ্যৎ আরম্ভের সুযোগ নেওয়ার চেষ্টা করবে। শার্টের হাতা গুটিয়ে এগিয়ে গেল শুদ্ধ। আগে লোহার পাইপটা নিয়ে মারতে লাগলো ছেলেটাকে। মুখ থুবড়ে মাটিতে পড়লো ও। শুদ্ধ একা তিনটা বেদরক পেটাচ্ছে। মারপিট আর রক্ত দেখে ঘাবড়ে যায় মুনিয়া। রক্তফোবিয়া আছে ওর, ভয় পাচ্ছে প্রচন্ড। ফোন হাতে নিয়ে আয়নকে কল লাগানো আগে একটা ছেলে এসে ইট দিয়ে পেছন থেকে শুদ্ধর মাথায় বাড়ি লাগিয়ে দেয়। আটকে ওঠে মুনিয়া। ফোন ওর হাত থেকে কেড়ে নেয় একজন। গা ছেড়ে দিয়ে মাটিতে শুয়ে পড়লো শুদ্ধ। শুদ্ধ হাতে বর দিয়ে ওঠার চেষ্টা করলো। একটা ছেলে দ্বিতীয়বারের মতো ওর গায়ে লোহার পাইপ দিয়ে বাড়ি মারতেই চারপাশ অন্ধকার হয়ে আসতে লাগলো ওর। আবছা আবছায় শুদ্ধ এটুকুই দেখলো মুনিয়াকে টেনে নিয়ে যাচ্ছে ওরা। নিজের সবটা দিয়ে ওঠার চেষ্টা করলো শুদ্ধ, পারেনি। জ্ঞান হারায় ওখানে। মুনিয়াকে শুদ্ধর গাড়ি করে ছেলেগুলো নিয়ে যেতে থাকে। গাড়িতে ধরে রেখেছিল ওকে। জোরাজোরি করেও লাভ হয়নি। পাশের ছেলেটা পকেটে ফোন দেখেছিল মুনিয়া। ভাবলো যেভাবে হোক ওটা ওকে হাতাতেই হবে। চোখ বন্ধ করে অজ্ঞান হওয়ার ভান করলো ও। ওকে যে ধরেছিল সে গা এলিয়ে আরাম করে বসলো সিটে। বলল, যাক, বিদেশিনীর ছটফটানি থেমেছে। ওই নাহিদ, আর কত দূর? ছেলেটা আরো আরাম করে বসলো। মুনিয়া চোখ আধ খোলা অবস্থা করে বুঝলো ছেলেটা চোখ বুজে আছে। প্যান্টে থেকে অতি শান্তপনে আস্তে ধীরে ফোন নিয়ে নিল মুনিয়া। কল করে কথা বলতে পারবে না, জানতে পেরে যাবে ওরা। তাই আগে দুবার কল করে মেসেজ করলো ও আয়ানের ফোনে। বায়ু বাছা আমাকে, আমার বড় ক্ষতি হয়ে যাবে বায়ু। ওরা সর্বনাশ করে দেবে আমার। ওদের একজনও ফোন থেকে মেসেজ করলাম তোকে। প্লিজ তাড়াতাড়ি ফোনটার লোকেশন ট্রেস করে চলে আয় প্লিজ। এত রাতে শুদ্ধর নাম্বার থেকে আসা এমন মেসেজ আর আগামাথা কিছুই বুঝলো না আয়ান। তাই কল লাগালো। কল লাগাতে বাসে পাশে ছেলেটা লাফিয়ে উঠে বসলো। শুদ্ধর ফোনটা মুনিয়ার থেকে কেড়ে নিয়ে পকেটে পুড়েছিল ও। মুনিয়া তাড়াতাড়ি রিসিভ করে বলল, বায়ু হেল্প মি, চলে আয় প্লিজ। ওরা আমাকে। শেষ করার আগে ফোনটা নিয়ে কল কেটে দেয় ছেলেটা। কষিয়ে চড় মারে মুনিয়াকে। চিৎকার করে কাঁদতে থাকে মুনিয়া। ফোনের ওপাশ থেকে মুনিয়ার গলা শুনে স্তব্ধ হয়ে গেল আয়ান। রাগে চোখ দিয়ে পানি পড়তে লাগলো ওর। শুদ্ধ ওর বন্ডিং তখনও এক পক্ষী, এখনকার মতন। শুদ্ধ বরাবরই বেস্ট ফ্রেন্ড ভেবে ইনসিয়াকে নিয়ে কথা বলতে আসে ওর কাছে। শুধু ওরই কাছে। কাজিন হওয়া যা অন্য কারোর বলাটা সীমাচীন হয়নি ওর। প্রথমে ভাবত হয়তো অনুভূতিগুলো ভুল। কি করবে ও? দুর্বল হতে শুরু করেছিল ইনসিয়ার প্রতি, যা অন্য কোনো কাজিনের প্রতি কোনোদিন তৈরি হয়নি ওর। নিজেকে দূরে সরিয়ে রেখে ইনসিয়া থেকে লাভ হয়নি। উল্টো ইনসিয়া নামক রোগদগ্ধ হয়েছে। দূরত্ব কুড়িয়ে কুড়িয়ে খেয়েছে ওকে। তবে কি শুদ্ধ এসব কথা মিথ্যে ছিল? ইনসিয়াকে ভালোবাসা কোনোদিন মুনিয়ার সম্মান নিয়ে খেললো ও। আজ মুনিয়ার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে ওপাশের লোক ওর সাথে খারাপ কিছু করছে বা করতে চলেছে। নাম্বারটা শুদ্ধর। তবে কি এটা দাঁড়ায় মুনিয়া শুদ্ধর কাছে আছে আর শুদ্ধ ওর বিপদের জন্য দায়ী? এত রাতে মুনিয়াকে কিভাবে শুদ্ধর কাছে যাবে বা অন্য কিছু ঘটতে পারে এটা ভাবার সুযোগ দেয়নি ওর মস্তিষ্ক। পাগলের মতো বেরিয়ে খুঁজতে শুরু করলো ওর বোনকে। শুদ্ধ বাসায় ফোন করে জানতে পারলো শুদ্ধ বাসা নেই। মুনিয়াকে যেখানে পায় শুদ্ধর গাড়িও ওখানেই ছিল। আর ওর ফোন থেকে মেসেজগুলো করেছিল মুনিয়া। ব্যাস, দ্বিতীয়বার আর ভাবেনি। সবটা শুদ্ধকে দোষী সমস্ত করে আয়ান। কাঁদিস না মুন, কিছু হবে না তোর। তোর ভাইও আছে তোর পাশে। মুনিয়া আরো কাঁদতে লাগলো। আয়ান এবার দাঁড়িয়ে উঠল। ডাক্তার এগিয়ে এসে বলল,
মিস্টার চৌধুরী, ইউ নিড টু বি স্ট্রং। শুধুমাত্র আপনার স্পেশাল অনুরোধে আপনার বোনকে কেস বা পুলিশ মিডিয়াতে জানি হয়নি। আমরা নিজেদের সর্বোচ্চটা দিচ্ছি। মাত্রাতিরিক্ত শকে আপনার বোন ও তার বাকশক্তি হারিয়েছে। শরীরের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ নেই ওর। ও শুনবে সবটাই, বুঝবে সবটাই, তবে হয়তো বলতে বা আপনাকে বোঝাতে পারবে না। সো ইউ মাস্ট হ্যাভ টু বি স্ট্রং। ডাক্তারের কথায় নুয়ে গেল মুনিয়া। জীবনটাকে খেয়াল খুশির চালানোর ইচ্ছেটাকে ওকে এমনভাবে প্রতিদান দেবে কল্পনা ছিল না ওর। ওকে চুপ করতে দেখে আয়নের হাত মুঠো হয়ে আসলো, চোখ দিয়ে যেন রক্ত ঝরবে এখনই। শক্ত গলায় বলল, তোর এই অবস্থার জন্য শুদ্ধ দায়ী, তাই না? মুনিয়া ভাইয়ের দিকে তাকালো। আয়ান নিজের মোবাইল বের করে শুদ্ধ ছবি সামনে ধরলো, বলল, মুন, এই ছেলেটা ছিল, ও করেছে তোর এত বড় সর্বনাশ? বল না, ও ছিল সে রাতে তোর সাথে? আবারও হাঁসফাঁস করতে শুরু করলো মুনিয়া। যে মানুষ ওকে বাঁচাতে এসে সে নিজে আঘাত পেয়েছিল, বেঁচে আছে কি না তা জানে না মুনিয়া। সেই মানুষটা ওর ভাই দোষী বাচ্ছে। মাথায় তুলে শরীর নাড়িয়ে অস্থির হয়ে উঠল মুনিয়া। মুনিয়ার জবাব নিজের মতো করে বুঝে সেদিন শুদ্ধকে দোষী ভেবে নিয়েছিল আয়ান। পুলিশ কেস না করে নিজের মতো করে এক একভাবে আঘাত শুরু করলো শুদ্ধকে। আর সে সবকিছুর জন্য দায়ী একমাত্র মুনিয়া। বিনা দোষে সাজা পাচ্ছে শুদ্ধ। একটা কাচের দেয়ালের আড়াল মানুষের মনকে শান্তি শাস্তি দুটোই দিতে পারে। কথাটা দেখেও নিলাম আজ। জানালার ওপাশে যতক্ষণ দাঁড়িয়েছিলাম, মেয়েটা সদ্য জবাই হওয়া কোনো প্রাণীর মতো ছটফট করছিল। পাশে কেউ ছিল না বলে চলেও যেতে পারিনি। কেবিনে ঢুকতেই দরজা থেকে ক্ষীণ আওয়াজ হতে লাগলো ওর। আস্তে আস্তে থেমে গেল মেয়েটা। অচেনা হওয়ার সত্ত্বেও কেউ যে আমাকে দেখে এভাবে রিয়্যাক্ট কেন করবে সেটাই বুঝলাম না। তবুও তাকে চুপ করতে দেখে ভেতরটা শান্তি লাগছিল আমার। এগিয়ে এসে হাতে হাত রেখে বললাম, রিল্যাক্স, আমি আছি তো। মুনিয়া অবাক হলো। সেই রাতে শুদ্ধ ওকে বলেছিল ও আছে। মেয়েটা এক্সপ্রেশন ঠিক বুঝে উঠতে পারছি না। একবার খুশি হচ্ছে তো আবার অস্থিরতা দেখাচ্ছে। ওদিকে শুদ্ধ এতক্ষণে হয়তো খুঁজতে শুরু করে দিয়েছেন আমাকে। না, যেতে হবে এবার আমাকে। তাই ডাক লাগালাম, সিস্টার, কেউ আছেন? মুনিয়ার কেবিন থেকে ডাক শুনে ছুটে আসলো নার্স। অবাক হয়ে বলল, আপনি কে? ওয়েল, আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, জানাল দিয়ে দেখলাম উনি কেমন কেমন যেন করছিলেন। একা ছিলেন, তাই ভেতরে। ম্যাম, আপনি চেনেন ওনাকে? জি না, উনি নিতান্তই অমন করছিলেন বলে। ম্যাম, আজ অবধি অনেকবার উনি এমন অস্থির হয়ে উঠেছেন। প্রতিবারই ঘুমের ওষুধ ইঞ্জেকশন করে থামাতে হয় ওনাকে। আপনাকে দেখে কি করে? মেয়েটার দিকে তাকালাম। অদ্ভুতভাবে তাকিয়ে আছে আমার দিকে। মনে হলো হাসছে সে। আমাকে দেখে ও এতটা কেন শান্ত হয়ে গেল, প্রশ্নটা আমারও। কিন্তু এবার যেতে হবে আমাকে। শুধু কি করছেন তা ভাবতে এখনই ভয় করছে আমার। হাত সরিয়ে নিয়ে একটু হেসে বললাম, টেক কেয়ার, আসছি আমি। মেয়েটা আবারও উত্তেজিত হয়ে উঠল। নার্স বলল, ম্যাম, উনি চান না আপনি চলে যান। এমনটা উনি ওনার নিজের ভাইয়ের সাথেও করেন না। আরেক দফায় অবাক হলাম আমি। বললাম, ওকে ওকে ফাইন, যাবো না আমি, শান্ত হন আপনি। মেয়েটা আবার চুপ। নার্স পাশের টেবিল থেকে ইঞ্জেকশন নিয়ে আসলো। ওটা দেখে আবার রিয়াক্ট করা শুরু ওর। বললাম, যাবো না আমি, আপনার রেস্ট দরকার, ইঞ্জেকশনটা বুশ করতে দিন, এখানেই আছি আমি। ও থামলো। নার্স ইঞ্জেকশন দিতেই ঘুমিয়ে গেল। নার্স বলল, ম্যাম, আই থিঙ্ক উনি আপনাকে চেনে। নইলে বিশ্বাস করুন, উনি এভাবে ইঞ্জেকশন নেন না। কয়েকজন মিলে ধরে জোর করে পুশ করাতে হয়। আপনি শিওর আপনি ওনাকে চেনেন না? না। কি নাম ওনার? মেহজাবিন মুনিয়া। আর ভাইয়ের নাম? সিস্টার, 18 নং ক্যাবিনে পেশেন্টের ওষুধ দেননি কেন? নার্স কথা শেষ না করেই দৌড়ে বেরিয়ে গেলেন। এ নামের কাউকেই চিনি না আমি। তবু আমার জন্য একজন এতটুকু স্বস্তি পেয়েছে, এতেই আলহামদুলিল্লাহ। মৃদু হেসে বেরিয়ে এলাম কেবিন থেকে। বৃষ্টি, কটকটা রোদ্দুরের উত্তাপে অর্ধদাহ হয়ে যাওয়া মানুষগুলোর একটা স্বস্তির নাম। ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এসেছে পুরো শহর জুড়ে। ক্যাম্পাসে বিশাল মাঠটার সবুজ ঘাস ভিজে আরও সবুজ হয়ে গিয়েছে, সতেজ দেখাচ্ছে। ভেজা মাটি সুঘ্রাণ নাকে লাগছে আমার। আমাকে একটা ছাউনিতে দাঁড় করিয়ে শুধু নিজে হাত মুঠো করে বৃষ্টিতে দাঁড়িয়ে আছেন। মাথা নিচু রেখে নিচু স্বরেই বললাম, সরি, এমন হবে না আর কোনো দিন। ওনার নীরবতা আরও গায়ে কাটা দিল আমার। আচমকা আকাশ কাঁপিয়ে বজ্রধ্বনিতে কেঁপে উঠলাম আমি। মাথা তুলে করুণভাবে বললাম, সরি বললাম তো, আপনি এভাবে ভিজছেন কেন? অসুখ করবে আপনার, বাসায় চলুন না।
শুধু স্থির দৃষ্টি, শক্ত চোয়া, চোখটা লাল হয়ে গেছে। ওই কেবিন থেকে বেরোতেই দেখি আকাশে কালো মেঘের ঘনঘটা। শুধু যেদিকে গিয়েছিলেন সেদিকে হেঁটেও খোঁজ পাইনি তার। ফোনটাও আনিনি, ব্যাগ সহ গাড়িতেই ছিল ওটা। হন্য হয়ে খুঁজতে খুঁজতে বৃষ্টি শুরু হয়ে গেল। একসময় ক্যাম্পাসের মাঠে আকাশের দিকে মুখ করে হাঁটু গেড়ে বসে থাকতে দেখলাম তাকে। বৃষ্টির মাঝে ছুটে গিয়ে ডাক দিতেই উনি এক পলক আমাকে দেখে হাত ধরে টেনে এনে এভাবে ছাউনি নিচে দাঁড় করিয়ে দিলেন। চলুন না। কোথায় ছিলি? আসলে কোথায় ছিলি তুই? কথাটা শুধু চেঁচিয়ে বলায় কেঁপে উঠলাম কিছুটা। তবে জানতাম এমন কিছুই ফেস করতে হবে আমাকে। নিজেকে শক্ত করে রেখে বললাম, ওখানে একটা কেবিনে একটা পেশেন্ট। শুধু এক পা এগিয়ে ছাউনির উঁচু জায়গাটায় উঠে দাঁড়ালেন। কিছু বলতে যাব তার আগেই ওনার পকেট থেকে একটা রুমাল বের করে মুছিয়ে পানি ছাড়িয়ে মাথা মুছতে লাগলেন আমার। নিজেও ভিজে গিয়েছেন। আমি তো শুধু ওটুকু যেয়ে একটু ভিজেছিলাম। তার চুলগুলো বেয়ে টপটপ করে পানি ঝরছে। শুধু অবাক চোখে দেখছি তাকে। চুলগুলো একটু নেড়ে মাথার উপর রুমাল দিয়ে বললেন, চিতার মতো দৌড়াবি, এক দৌড়ে গাড়ি। হঠাৎই গলার আওয়াজ পাল্টে গেল তার। পজিটিভলি নেব কিনা তাই ভাবছি আমি। আচ্ছু! হাঁচি দিয়ে লাল হয়ে যাওয়া নাক ডলতে ডলতে লাগলেন উনি। রুমালটা মাথা থেকে নামিয়ে তার মাথায় দিতে গেলেই আটকে দিলেন আমাকে। রাগী গলায় বললেন, কতবার বলবো কেয়ার না দেখাতে? আর নিজেরটা? উনি রুমালটা আবার আমার মাথায় দিয়ে দিলেন। হাত ধরে হাঁটতে লাগলেন, এক প্রকার দৌড় যাকে বলে। গাড়ির দরজা খুলে ভিতরে বসিয়ে দিলেন আমাকে। তারপর নিজে উঠে বসে গাড়িটি স্টার্ট দিলেন। সারাটা রাস্তা চুপচাপ শুধু তাকে দেখিয়ে গেলাম। আর আলাদা আলাদা কাজগুলো এখন নিজেই গুলিয়ে যাচ্ছি। পরক্ষণে মনে হলো সে তোকে ভালোবাসে ইনসু, তোকে ভালোবাসে। রাত হয়ে এসেছে, তবে বৃষ্টিটা এখনো আছে। বিছানায় অবলা নারীর মতো শুয়ে আমি বেলকনির দিকে তাকিয়ে আছি। বাসার সবাই আমাকে ঘিরে বসে আছে, আর শুদ্ধ বেলকনিতে দাঁড়িয়ে জোরে জোরে হাঁচি দিচ্ছেন শুনতে পাচ্ছি। বোঝাই যাচ্ছে বৃষ্টিতে ভেজার ফল এটা। বাসার কেউ তাকে কিছু না বলে হাঁ করে তার দিকেই তাকিয়ে আছে। আমার নাকি জ্বর হয়েছে। ডক্টর শুদ্ধ নিজে চেক করেছেন, থার্মোমিটার 101। কাঁদো কাঁদো লুক করে জিনাত আপুর দিকে তাকালাম। আপু নিজেও বিরক্ত, ধমকে বলল, দিল্লি তো নষ্ট করে কালকে সব প্ল্যান। আমি কি করলাম? ঠিকই তো আছি আমি। তোমার ভাইকে গিয়ে দেখো না, নিশ্চিত তার জ্বর হবে আজ। মাহি দাঁত কেলিয়ে বলল, ইনসিয়া ভাবি একসাথে ভিজেছিলে দুজন। মামি সেজমা ওখানেই। ওনাদের দিকেই তাকালাম এক নজর। সেজমা শুদ্ধের দিকে তাকিয়ে তার কানে যায়নি কোনো কথাই। মামি বিরক্তি নিয়ে মাহির দিকে তাকিয়ে আছেন। উঠে বসে সেজমা হাত ধরে বললাম, আম্মু তুমি যাও না ওনার কাছে, তোমার ছেলে নির্ঘাত জ্বর হবে আজ, অনেক ভিজেছেন উনি। সেজমা ছলো ছলো চোখে আমার দিকে তাকিয়ে বলল, ও শুধু তোকে দেখতে মাহিকে দিয়ে সবাইকে ডাকিয়েছে ইনসু। তুমি গিয়ে ওষুধ খেতে বলো, ঠিক খেয়ে নেবেন উনি। টুক করে জল বেরিয়ে এলো সেজমার চোখ দিয়ে। হুইল চেয়ার ঠেলে এগিয়ে গেলেন উনি শুদ্ধর দিকে। শুদ্ধ? শুনছি। ইনসু ঠিক আছে? ওষুধ খেয়েছে? শুধু আর কিছু বললেন না, আবারও বার কয়েক হাঁচি দিলেন উনি। সেজমা বলল, ওষুধ তোর খাওয়া দরকার শুদ্ধ। আমার দরকারটা আমি বুঝে নেব। সেজমা ফুপিয়ে কেঁদে দিল এবার। কাঁদতে কাঁদতেই বলল, কেন এমন করছিস তুই? কিসের শাস্তি দিচ্ছিস তুই আমাদের? শাস্তি তো আমার প্রাপ্য, পাচ্ছিও। তোমাদের কোনো শাস্তি দিইনি তো? তুই নিজেও জানিস তা শুদ্ধ। কিছু না বলে উনি আবারও হাঁচি দিতে লাগলেন। সেজমা চলে এলো ওখান থেকে, বলল, নিজের খেয়াল রাখিস, আর পারলে ওষুধটা খেতে বলিস ওকে ইনসু। ভাবি, আমাকে একটু রুমে পৌঁছে দিবেন? মামি মাথা উপরে নিচে নাড়িয়ে সেজমাকে নিয়ে চলে গেলেন। তাপসি আপু পাশে বসে বলল, আমরা তো গিয়েছিলাম শপিংয়ে, তোমারটা কি হবে? লেহেঙ্গা চেয়েছিলিস না তুই? কাল তোকে শাড়ি পরাবো। ইম্পসিবল, শাড়ি ফাড়ি না। তো এখন কি করবি তুই? অনলাইন শপিং করব। মাহি বলল, এই ইনসিয়া ভাবি না, জাস্ট অ্যামেজিং। জিও ভাবি। সীমাভাবে ল্যাপটপ এগিয়ে দিল আমার দিকে। শুভ কাজে দেরি নাই করি। বারান্দা দিকে তাকালাম আমি। শুদ্ধ বাইরেই তাকিয়ে আছেন। মুচকি হেসে বললাম, আমার ড্রেস আজ শুদ্ধ পছন্দ করে দেবেন। সবাই অবাক হয়ে তাকালো আমার দিকে। তারপর ওর দিকে মুখ চাওয়াচাই করে নিঃশব্দে হেসে চলে গেল সবাই। আমার দৃষ্টি শুদ্ধতেই স্থির। ওরা বেরিয়ে যেতেই ডাক লাগালাম, এই শুনছেন? পিছন ফিরে ভ্রু কুঁচকে তাকালেন উনি। কিছুক্ষণ ওভাবে তাকিয়ে আবারও দুবার হাঁচি দিলেন। এগিয়ে এসে বললেন, এটা কি ধরনের ডাক? লাজুক লাজুক মুখ বানিয়ে বললাম, বরকে তো বউ এভাবেই ডাকে।
বিরক্তি নিয়ে তাকিয়ে থেকে বিছানায় এসে দূরত্ব রেখে শুয়ে পড়লেন উনি। আমি বালিশে পিঠ ঠেকিয়ে বসে তাকিয়ে রইলাম তার দিকে। উনি উপরের দিকে তাকিয়েই বললেন, শুয়ে পড়, এত তাড়াতাড়ি ঘুম আসবে না, চোখ বন্ধ করে শুয়ে থাক। এখানেই ঘুমাবেন? উনি তাকালেন আমার দিকে, অবাকের স্বরে বললেন, মানে? হাঁটু জড়িয়ে ধরে বসে বললাম, আজ তো আপনি ড্রিঙ্ক করেননি, শর্তও প্রযোজনা দেয় আজ। মনে পড়তেই উনি তৎক্ষণাৎ উঠে বসলেন। হাঁচি দিয়ে বিছানা থেকে নামতে উদ্যত হতেই হাত চেপে ধরলাম আমি তার। আমার দিকে মুখ করলেন উনি, কিন্তু আমি চাই শর্ত ছাড়াও আপনি আমার পাশেই থাকুন, থাকুন না প্লিজ। উনি হাত সরিয়ে চুপচাপ পাশ ফিরে শুয়ে পড়লেন। বিরামহীনভাবে হাঁচি দিয়েই যাচ্ছেন উনি, আর বিছানাটাও কাঁপিয়ে যাচ্ছেন। ল্যাপটপটা কোলে নিয়ে গলা উঁচিয়ে বললাম, ইস, এটা বলে তো পিঠ দেখা যাবে। সো হোয়াট, গেলে যাক, এটাই নিব আমি। কি প্রিটি লেহেঙ্গাটা। শুধু ঘাড় ঘুরিয়ে দেখলেন আমি ল্যাপটপে কিছু একটা করছি, নাক ডলে উঠে বসে ওটা কেড়ে নিলেন আমার কাছ থেকে। স্ক্রিনে লেহেঙ্গাটার ছবি দেখে রেগে তাকালেন আমার দিকে। মূলত মডেলের গায়ে পরিয়ে দেওয়া ছবি ওটা, পিঠ পেট সবই দেখা যাচ্ছে। রাগে গলায় বললেন, এটা কিনবি তুই? নাইস না? শুধু চোখ ফাঁকিয়ে বললেন, তুই এটা পারবি না। কেন বলুন তো, কি সমস্যা? বুঝিস না তুই? না তো, আপনার কোনো সমস্যা? তুই এটা কিনবি না বলে দিলাম। আচ্ছা, ওটাই কিনবো আমি, বলে দিলাম। কথাটা বলে ল্যাপটপটা ওনার কাছ থেকে নিয়ে নিলাম আমি। উনি আবারও কেড়ে নিলেন ওটা। দুজনের কাড়াকাড়ি চলছে। উনি হাতে ল্যাপটপটা নিয়ে বললেন, এটা অর্ডার করবি না তুই? করবো। ডাক করবি না? হ্যাঁ করবো, ওইটাই। না, এটা না। তাহলে অন্যটা চুজ করে দিন। শুধু ল্যাপটপ ঘেটে কিছু একটা করে ওটা সরিয়ে রাখলেন। বললেন, অর্ডার করে দিয়েছি আমি, খবরদার অন্য কোনোটা দেখে একদম মাতব্বর করবি না। ঠোঁট টিপে হাসলাম আমি। এটাই তো চেয়েছিলাম আমি। ওনাকে রাগিয়ে কাজ হাসিল করাটা খুবই সহজ। হাসছিস কেন? কি রঙের লেহেঙ্গা? গাঢ় গোলাপি। কনফার্ম হয়ে আরেক দফা হাসলাম। শুদ্ধ ধমকে বললেন, দাঁত কেলানি থামা, ঘুমো। একটা রিকোয়েস্ট রাখবেন? কি? আমি তো অসুস্থ, কাল প্লিজ বাসায় থাকবেন আপনি। উনি কপাল কুঁচকে তাকালেন আমার দিকে, পাশ ফিরে শুয়ে বললেন, ভেবে দেখবো, ঘুমা তুই এখন। চুপচাপ শুয়ে পড়লাম আমি। যদি না থাকতেন তবে সরাসরি বলতেন উনি থাকবেন না। এই ভেবে দেখব কথাটাই সম্মতির লক্ষণ ধরে নিয়ে খুশি মনেই শুয়ে পড়লাম আমি। বৃষ্টি স্নান করতে ব্যস্ত রাতে শহর। শীতল হাওয়া গা ছুঁয়ে দিয়ে যেতেই অপরূপ এক শিহরণ বয়ে গেল সারা শরীরে। রাতে কোনো এক দূর উৎসের আলোতে চোখে পড়া চিকচিক করতে থাকা বৃষ্টির ফোঁটাগুলো সে যেন এক অদ্ভুত অনুভূতি। জোড়া শালিক, চড়ুই বা চকরেরাও হয়তো ভালোবাসার আবেশে প্রিয় সঙ্গীতের বাহুডোরে জড়িয়েছেন নিজেকে। আর এদিকে বিবাহিত বর বিশিষ্ট তবুও অভাগী আমি। কোথায় বরের সাথে ভিজবো বৃষ্টিতে, কাপের পর কাপ চা খেয়ে খেয়ে বৃষ্টি দেখতে দেখতে রাত কাবার করে দেব তা না, ভিজেই ঠান্ডা বাঁধিয়ে বসে আছেন উনি। আর চা তো খানই না, কফি খোর। একরাশ চাপা কষ্ট নিয়ে তার দিকে ঘুরলাম আমি। উল্টো পাশে শুয়ে বর আমার দুনিয়া উল্টানো হাঁচি দিচ্ছে। বিছানা সহ আমিও কেঁপে উঠছি একদম। কাছেই শুয়েছে, এটাই ঢের। ওষুধের নাম নিলে কপালে দুঃখ আছে কথাটা ভেবে একবারও ওষুধের কথা বলিনি। শুধু নাক টানছেন, হাঁচি দিচ্ছেন। জ্বরটাও যে এসেছে তার নিশ্চিত আমি। আমাকে ঠিক বাসার সবাইকে ডেকে এনে ওষুধ খাইয়ে দিয়েছেন, আর নিজের বেলায় খবরই নেই। উকি মেরে দেখলাম চোখ বন্ধ করে আছেন উনি। যেই না কপালে হাত দিতে গিয়েছি অমনি খপ করে দেখে না দেখেই হাতটা ধরে ফেলেন উনি। পরক্ষণেই ছেড়ে দিয়ে বললেন, আই এম ফাইন, ডাক্তারি দেখাতে আসবি না। তার কথা ভেঙচিয়ে বললাম, বলছে আম ফাইন, আবার বলবে হাঁচু। চুপ করবি তুই? হাঁচু তাই না? তোর বেশি বার বেড়েছে সিয়া। আর আপনার তেরামো, ইফ আনলিমিটেড তেরা হ্যাড আ ফেস। রাগ করে বিছানা থেকে নেমে গিয়ে রুমেই বারান্দার সামনে দাঁড়ালাম আমি। থাই গ্লাসের ওপারে বারান্দায় রাখা গাছগুলোতে বৃষ্টির ফোঁটা পড়তেই পাতাগুলো কেঁপে কেঁপে উঠছে। বিদ্যুৎ চমকানো আলোর ঝলকানি দেখলাম দূর আকাশে, তবে শব্দ আসছে একেবারে ক্ষীণ। ঘুম আসবে না এখন আমার। বাজ পড়ার শব্দে চমকে ওঠাটাও বৃষ্টির এক অসম্ভব সুন্দর প্রাপ্তি। বাইরের রিন রিন শব্দটা কর্ণগোচর করতে সবে গ্লাস ঠেলতে হাত লাগিয়েছি, কবজি কোনো এক শক্ত মুঠোতে আটকে গেল আমার।
আবার বৃষ্টির পানি গায়ে লাগানোর ধান্দা খুঁজছিস? পাশ ফিরে শুদ্ধকে নাক ডলতে দেখলাম আমি। লোকটার দিকে তাকালে হারিয়ে যেতে ইচ্ছে করে। বাইরের কোনো এক ল্যাম্পপোস্টের আলো অনেকটাই রুমে ঢুকেছে। একটু বেশি আলোর জন্য পর্দা দিয়ে রাখি এখানে, কিন্তু আজ আগে শুয়েছিলাম। শুদ্ধ আর পর্দা টেনে দেননি। সে আলোতেই মুগ্ধ নয়নে দেখতে লাগলাম তাকে। চুলগুলো একদম অগোছালো, ঘুমো ঘুমো চোখ, যদিও সেটা ঘুমের জন্য নয় আমি জানি। নাকটা লাল হয়ে গেছে তার। এটা 50%-এর কারণ ঠান্ডা, আর বাকি 50% রাগ আর মেজাজের গরম, যাকে বলে ঠান্ডা গরমের সুষম মিশ্রণ। গালের খোঁচা খোঁচা দাড়িগুলো আজ মাত্রাতিরিক্ত বড় লাগছে। মাত্রাতিরিক্ত বড় লাগছে না, হয়তো কোথাও যত্নের একটু ছোঁয়া পেয়েছে। কি আছু! এই হাঁচি দিল তো নষ্ট করে সাদের বরকে দেখার মতো গুরুত্বপূর্ণ কাজটা। কিছু না বলে বিরক্তি নিয়ে চোখ সরিয়ে অন্যদিকে তাকালাম আমি। ঘুমাবি না? আসছে না ঘুম আমার। তখনই অনুভব হলো তার হাতের মুঠোর উষ্ণতা একটু বেশি। বললাম, বৃষ্টিতে ভিজে আরেক পশলা? চাপড়ে কান লাল করে দেব। কেন? জ্বর বাঁধবি না কেন বেশি করে? আপনার জ্বর উঠেছে শুদ্ধ? ইটস নান অফ ইউর বিজনেস। হ্যাঁ, ইটস টোটালি অফ মাই কনসার্ন। ওষুধ খেয়ে নিন না প্লিজ। শুধু এতক্ষণে আমার হাতটা ছেড়ে দিলেন। চুপচাপ কাচের দরজাটা লক করে পর্দা টেনে দিলেন। চাবি হাতে করে নিয়ে চাদর টেনে শুয়ে পড়লেন উনি। পর্দা সরিয়ে বাইরের পরিবেশটা দেখব উনি জোরে বলে উঠলেন, ঘুমে ডিস্টার্ব হয়, লাইট চোখে লাগে। উল্টো পাশে হয়ে শুয়ে পড়ুন। আপনি আমার কথা না শুনলে আমি কেন আপনার কথা শুনবো? উনি তাই করলেন। হতাশ হয়ে বাইরের দিকে তাকিয়ে রইলাম। মানুষটা এমন কেন করে? অনেকক্ষণ পর্দা সরিয়ে বাইরেই তাকিয়েছিলাম আমি। আর অনেকটা সময় ওনার হাঁচির শব্দ শুনলাম না। পাশ ফেরেনি উনি এখনো। আমি ওভাবেই দাঁড়িয়ে আছি। লোকটা আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখেও কিছু বলছে না কেন? ঘুমোতে জোর করছে না কেন? ঘুমিয়ে গেছে নাকি? আমাকে এভাবে দেখেও। এগিয়ে গিয়ে পাশে দাঁড়াতেই বুঝলাম শুধু অসম্ভব জোরে কাঁপছেন। চাদর গায়ে জড়িয়ে গুটিসুটি মেরে শুয়ে আছেন উনি, যেন পৌষের শীত পড়েছে। ক্ষণ বিলম্ব না করে কপালে হাত রাখলাম আমি। তাপমাত্রাটা এতটাই বেশি যে আমার শরীরও ঝাঁকি দিয়ে উঠল। এতটা জ্বর হলো এই অল্প সময়েই, এভাবে হঠাৎ করে। তাড়াতাড়ি ব্ল্যাঙ্কেট বের করে গায়ে জড়িয়ে দিলাম ওনার। উনি তা শক্ত করে জড়িয়ে আমার দিকে পাশ ফিরলেন। ওনার মুখের সামনেই মেঝেতে বসে গেলাম আমি। অস্থির লাগছে, জ্বরটা একটু বেশি। এত রাতে কাকে ডাকবো আমি, কি করব? তাড়াতাড়ি উঠে ওষুধ বের করে পানির গ্লাস নিয়ে আবারও ওনার সামনে এসে বসলাম। শুধু বিড়বিড় করে কিছু বলেই চলেছেন। জ্বরের ঘোরে হয়তোবা। মাথার পাশে বসে অতি কষ্টে আধশোয়া করে বসালাম ওনাকে। বাধা দেননি উনি আমাকে। কাদের সাথে মাথা ঠেকালাম তার। শুধু তখনও কিছু বলে চলেছেন। গালে আলতোভাবে হাত দিয়ে নাড়া দিয়ে বললাম, শুদ্ধ, শুদ্ধ, শুনতে পাচ্ছেন? শুদ্ধ, আপনার গায়ে অনেক জ্বর, এবার তো ওষুধটা খেয়ে নিন প্লিজ। উনি চোখ টেনে টেনে তুললেন আমার দিকে। বললেন, জ্বর হয়েছে? টেম্পারেচার অনেক বেশি। ওষুধটা। কথা শেষ করতে না দিয়ে উনি মৃদু হেসে বললেন, টেম্পারেচার বেশি? হ্যাঁ, বলেছি না দগ্ধ করেছে আমাকে। বৃষ্টিতে ভিজে কিছুই হয়নি আমার। এসবই তোর কাছ থেকে দূরে থাকার যন্ত্রণার আগুনে পড়ার ফল। সবটাই তোর। ওনার কথার অর্থ ঠিক বোধগম্য হলো না আমার আজ। বাকি কথাগুলো শুনতে পাইনি আমি। শুধু নিজের শরীরটাও নেতিয়ে গিয়েছে। ভর ছেড়ে দিয়েছেন অনেকটাই আমার উপর। মুখে ওষুধ পরে দিয়ে পানি খাওয়ালাম ওনাকে। শুধুকে শুইয়ে দিয়ে পানির গ্লাসটা রেখে ওষুধের পাতা হাতে নিয়ে উঠে আসছিলাম আমি। শুধু আচমকায় হাত ধরে ফেললেন আমার। চমকে উঠে পেছন ফেরার আগেই উনি এত জোরে হাত ধরে টান মারলেন যে সোজা তার বুকে গিয়ে পড়লাম আমি। বাঁ হাতটা উনি ধরে আছেন আর ডান হাতটা তার বুকে। চোখ বন্ধ রেখেই উনি বললেন, আর কত শিব বলতে পারিস সিয়া? আর কত? এই জ্বালা যে আমাকে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে আমাকে। পারছি না তো আর নিতে। আমি পারছি না। জাস্ট শুধু কাঁপছেন। এক হাতে ব্ল্যাঙ্কেটটা আরো ভালো মতো জড়িয়ে দিলাম। বাইরের আলোটুকুর সাথে রুমে ঢুকেছে বিদ্যুৎ চমকানোর আলো। সেই আলোতেই আমার দৃষ্টি আটকে গেল শুধু সেই মোহ জড়ানো মুখে। চোখ দুটো বন্ধ করে রেখেছেন উনি, তবে পাতাগুলো কাঁপছে। একই অবস্থা তার ঠোঁট জোড়ারও, কাঁপছে সেগুলো। জ্বরের কারণে কেমন যেন শুকিয়ে উঠেছে তার ওষ্ঠ। ওনার এতটা কাছে আমি যে জ্বরের ফলে অতিরিক্ত গরম হয়ে ওঠা নিঃশ্বাস কপাল বরাবর লাগছে আমার। ভারী হয়ে আসলো আমার শ্বাস প্রশ্বাস। গলাটা শুকিয়ে এসেছে আমার।
আর তৃষ্ণার্ত মন তার সেই শুষ্ক ঠোঁট জোড়ার দিকেই নির্লজ্জভাবে চেয়ে আছে। চোখে যে বন্ধ করে নিলাম কয়েকবার, কেমন যেন ভেতরটা লাভ ডাব শব্দটার তীব্রতাই বেড়ে গেছে। হাতটা ছাড়ানোর জন্য যেন একটু মোচড় দিয়েছি, শুধু চোখগুলো খুলে ফেললেন। শ্বাস আটকে ওভাবেই পড়ে রইলাম তার বুকের উপর। অসুস্থ উনি, কোনোভাবেই উত্তেজিত করা ঠিক হবে না ওনাকে। চোখ দুটো লালচে হয়ে গেছে। এই মানুষটার অতিরিক্ত ফর্সার চেহারায় হলদে ভাব। আমাকে দেখে ওনার অষ্টচকুর প্রসারিত হলো। হাত না ছেড়েই উনি উঠে বসলেন আবারও। ব্যস্ত হয়ে বললাম, সবে ওষুধ দিয়েছি, রেস্টের প্রয়োজন আমার। এভাবে উঠে বসলেন কেন?